আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ফিনান্স ব্যাংকিং ও বীমা এই বিষয়টির প্রথম পত্রের অধ্যায় ৮ মূলধন বাজেটিং এবং বিনিয়োগ সিদ্ধান্ত এই অধ্যায়টির ষষ্ঠ এবং শেষ অংশ নিয়ে আলোচনা করব। আজকের আলোচনায় মূলত আমরা একটি পদ্ধতি সম্পর্কে জানব, আমাদের শেষ পদ্ধতি মূলধন বাজেটিং এবং বিনিয়োগ সিদ্ধান্তের মুনাফা অর্জন ক্ষমতা সূচক পদ্ধতি, বা ইংরেজিতে যেটাকে বলি আমরা প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা পিআই। এই অংশটুকুর গণিত অংশ নিয়ে আলোচনা করব এবং আমাদের এই অধ্যায়ে ছোট ছোট অল্প কিছু থিওরি আছে শেষ অংশে, সেই থিওরিটিটুকু নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে যে অংশটুকু আলোচনা করব, আমাদের একটা টপিক বাকি ছিল, একটা পদ্ধতির অঙ্ক শেখা বাকি আছে, মূলধন বাজেটিং এবং বিনিয়োগ সিদ্ধান্তের বা মূলধন বাজেটিং পদ্ধতির মূলধন বাজেটিং এর যে পদ্ধতিগুলো আছে তার মধ্যে বাট্টাকৃত পদ্ধতির শেষ পদ্ধতিটা কি আছে, মুনাফা অর্জন ক্ষমতা সূচক পদ্ধতি, বা যেটাকে বলা হয় প্রফিটেবিলিটি ইন্ডেক্স, বা সংক্ষেপে আমরা কি বলতে পারি, পিআই। প্রথমে আমরা দেখে নিই এই প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা মুনাফা অর্জন ক্ষমতা সূচক পদ্ধতিটি কি। দেখো, এই পদ্ধতিতে প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহ সমূহকে মূলধন ব্যয়ের বাট্টার হার দ্বারা বাট্টাকৃত করে বর্তমান মূল্যে রূপান্তর করা হয়। এরপর প্রারম্ভিক বিনিয়োগ দ্বারা ভাগ করে যে অনুপাত পাওয়া যায় তাকে বলা হবে মুনাফা অর্জন ক্ষমতা সূচক পদ্ধতি। তার মানে এই সংজ্ঞাটা শুনে তুমি বুঝতেই পারছো, এখানে মূলত আমরা একটা অনুপাত বের করব। অনুপাতটা কিসের অনুপাত হবে? আমরা প্রথমে ভবিষ্যতে আগত নগদ আন্তঃপ্রবাহ সমূহের বর্তমান মূল্য নির্ণয় করব, যেখানে বাট্টার হার হিসেবে আমরা ব্যবহার করব মূলধন ব্যয়। নির্ণয় করে সেটা সমষ্টিকে আমরা ভাগ দেব কি দিয়ে? প্রারম্ভিক বিনিয়োগ দিয়ে ভাগ দেব। ভাগ দিলে আমরা মুনাফা অর্জন ক্ষমতা সূচক একটা ভাগ দেওয়ার পরে আমরা একটা অনুপাত পাবো, যেটাকে আমরা বলবো মুনাফা অর্জন ক্ষমতা সূচক। অন্যভাবে বলা যায় যে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নগদ আন্তঃপ্রবাহের মোট বর্তমান মূল্যকে, মানে ভবিষ্যতে যে পরিমাণ নগদ আন্তঃপ্রবাহ পাবো এটার মোট বর্তমান মূল্যকে নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্য দ্বারা ভাগ করে যে অনুপাত নির্ণয় করা হয় তাকে মুনাফা অর্জন ক্ষমতা সূচক বলে। আমি আশা করব এটা সংজ্ঞাটা তোমরা বুঝতে পেরেছ। এখন আসো, এই মুনাফা অর্জন ক্ষমতা সূচক, এটা তো আমরা একটা ম্যাথ করতে হবে। এই গণিত অংশ করতে গেলে আমাদের যে সূত্রটার প্রয়োজন হবে, এখানে দুইটা সূত্র দেওয়া আছে, বাট দুইটা সূত্র একই সূত্র অথবা দিয়ে হবে, আমরা যে কোনো সূত্র ব্যবহার করতে পারি। মুনাফা অর্জন ক্ষমতা সূচক পিআই ইকুয়াল টু নগদ আন্তঃপ্রবাহের মোট বর্তমান মূল্য, এটাকে আমরা ভাগ দেব নগদ বহিঃপ্রবাহের মোট বর্তমান মূল্য দিয়ে। মানে নগদ ভবিষ্যতে আমরা যে নগদটা আন্তঃপ্রবাহটা পাবো ওটার বর্তমান মূল্য নির্ণয় করে যোগ করলে আমরা টোটালটা পাবো, ওটাকে নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্য দিয়ে আমরা ভাগ করব। অথবা মুনাফা অর্জন ক্ষমতা সূচকের সূত্র এইটা এবং অথবা এইটা দুইটা একই সূত্র, কারণ কি দেখো পরবর্তী সূত্রটা দেখো, প্রফিটেবিলিটি ইন্ডেক্স ইকুয়াল টু নগদ আন্তঃপ্রবাহের মোট বর্তমান মূল্য ডিভাইডেড বাই প্রারম্ভিক বিনিয়োগ। খেয়াল করো, প্রারম্ভিক বিনিয়োগ হচ্ছে আমাদের বর্তমান বছরে, তাই না? তো এটার বর্তমান মূল্য আর প্রারম্ভিক বিনিয়োগটা একই হবে, আর নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্য, মূলত এই দুইটা একই কথা। আমরা যে কোনো একটা সংজ্ঞা দিয়ে এই অংশের ম্যাথটা আমরা করতে পারবো। এবার আসো আমরা দেখে নিই মুনাফা অর্জন ক্ষমতা সূচক পদ্ধতির সিদ্ধান্ত নীতি। দেখো, স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে যদি পিআই মানে আমরা প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা মুনাফা অর্জন ক্ষমতা সূচককে বোঝাচ্ছি। স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে যদি পিআই এর মান 1-এর চেয়ে বড় হয় তাহলে গ্রহণ করা হবে, এবং 1-এর চেয়ে কম হলে সেটা গ্রহণযোগ্য হবে না। স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে যদি পিআই এর মান 1-এর চেয়ে বড় হয় তাহলে কি হচ্ছে, পিআইটা যদি ইজ গ্রেটার দেন যদি 1 হয় স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে তাহলে আমরা গ্রহণ করব, আর যদি পিআই ইজ গ্রেটার দেন প্রফিটেবিলিটি ইন্ডেক্স ইজ লেস দেন 1 হয় তাহলে আমরা এটা গ্রহণ করব না, 1-এর থেকে কম হলে আমরা গ্রহণ করব না। পরস্পর বর্জনশীল প্রকল্পের ক্ষেত্রে যে প্রকল্পের প্রফিটেবিলিটি ইন্ডেক্স সব থেকে বড় হবে সেটা গ্রহণ করা হবে,
এবং অন্যগুলো বর্জন করা হবে। তাহলে আমরা একটা অঙ্ক করি, একটা অঙ্ক করলে আমরা প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা মুনাফা অর্জন ক্ষমতা সূচক কিভাবে নির্ণয় করব সেটা আমরা বুঝতে পারবো। অঙ্কটা প্রথমে তোমরা তুলে নেবে। এবিসি কোম্পানি একটি প্রকল্পে 1 লক্ষ টাকা বিনিয়োগ করতে চায়। উক্ত প্রকল্প হতে নগদ আন্তঃপ্রবাহ হবে নিম্নরূপ: 1, 2, 3, 4, 5 এভাবে বছরগুলো দেওয়া আছে। এখানে নগদ প্রবাহটা দেওয়া আছে। যদি মূলধন ব্যয়ের হার 10% হয় তাহলে উক্ত প্রকল্পের মুনাফা অর্জন ক্ষমতা সূচক নির্ণয় করো। আচ্ছা, এটা আমরা কিভাবে নির্ণয় করব? দেখো, আচ্ছা এর আগে বলে নিই, তো আমাদের এই মুনাফা অর্জন ক্ষমতা সূচক পদ্ধতিটা আমাদের সবগুলো বইতে দেওয়া নেই। এটা শুধুমাত্র যদি আমরা একটা অঙ্ক শিখতে পারি তাহলেই কিন্তু আমাদের এটা হয়ে যাবে। এখান থেকে যদি অঙ্ক আসে আমরা করতে পারবো, ঠিক আছে? আমরা এটা সমাধানে চলে যাই। সমাধানে যাওয়ার আগে এদিকে খেয়াল করো আমরা কিভাবে করব। এই নগদ বহিঃপ্রবাহগুলো আছে আগামী 5 বছরে, এটা শুধুমাত্র এটা বর্তমান মূল্য নির্ণয় করব। নির্ণয় করে ওটাকে আমরা এই প্রকল্পের যে প্রাথমিক বিনিয়োগ দিয়ে ভাগ দেব, তাহলেই হবে। তাহলে আমাদের অঙ্ক করাটা হয়ে যাবে। এই বর্তমান মূল্যটা, এই নগদ ভবিষ্যতে আগত নগদান্তর প্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করতে গেলে আমাদের একটা কে এর মান প্রয়োজন হবে বা ইন্টারেস্ট মানে বাট্টার হারের প্রয়োজন হবে, যেটা হবে মূলধন ব্যয়, যেটা এই অঙ্কে দেওয়া আছে 10%। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এখানে কি দেওয়া আছে দেখো তো, মূলধন ব্যয় কে ইকুয়াল টু 10%। খাতায় লিখে ফেলো এবং আমার সাথে সাথে অঙ্কটা করে ফেলো। 0.10। এরপর দেখো আমরা বর্তমান মূল্য নির্ণয় করার জন্য সূত্রটা এভাবে লিখে ফেলবো, কারণ আমরা এখানে দেখো নগদ আন্তঃপ্রবাহের মোট বর্তমান মূল্য ইকুয়াল টু সূত্রটা, এটা তো বুঝতেই পারছো যে প্রথম বছরে যে ক্যাশ ফ্লো আছে ওটার বর্তমান মূল্য নির্ণয় করা হলো, দ্বিতীয় বছরের ক্যাশ ফ্লো বর্তমান মূল্য, তৃতীয় বছরের ক্যাশ ফ্লোর বর্তমান মূল্য, এভাবে পঞ্চম বছর পর্যন্ত সূত্রটা দেওয়া আছে। প্রত্যেক বছরের নগদ আন্তঃপ্রবাহ লেখে ওটার বর্তমান মূল্য আমরা বাট্টার হার দিয়ে বাট্টাকৃত করে বর্তমান মূল্য নির্ণয় করে যোগ করব। সূত্রের মানটা বসাও, বসানোর পর একটু ক্যালকুলেশন করে দেখো অ্যান্সারটা আমার সাথে মেলে নাকি। সবাই একটু ক্যালকুলেশন করে দেখবে অ্যান্সারটা মেলে নাকি আমার সাথে। অ্যান্সার দেখো আমরা কত পেলাম, 1,41,185.71। তাহলে দেখো আমরা আমাদের সূত্রের যে উপরের অংশটুকু ছিল ওই অংশটুকু আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো মুনাফা অর্জন ক্ষমতা সূচকের আমরা সূত্রটা লিখলাম, নগদ আন্তঃপ্রবাহের মোট বর্তমান মূল্য ডিভাইডেড বাই প্রারম্ভিক বিনিয়োগ। তাহলে এটা কি করব, আমরা নগদ আন্তঃপ্রবাহের মোট বর্তমান মূল্য পেয়ে গেছি, সূত্রে আমরা লিখে ফেললাম, এবং প্রারম্ভিক বিনিয়োগ কত ছিল 1 লক্ষ টাকা। ভাগ দিলে আমরা কত পাবো, 1.4118। আমাদের তাহলে অঙ্কটা করা হয়ে গেল, আমরা আমাদের যে মুনাফা অর্জন ক্ষমতা সূচকের প্রয়োজন ছিল সেটা পেয়ে গেলাম। এবং এই অঙ্কের কমেন্টটা এখন আমরা কিভাবে লিখব, এখানে পিআই বা প্রফিটেবিলিটি ইন্ডেক্স মুনাফা অর্জন ক্ষমতা সূচক কত 1.418, যেটা গ্রেটার দেন 1, সুতরাং প্রকল্পটি কি হবে, গ্রহণযোগ্য হবে। আশা করি তোমরা মুনাফা অর্জন ক্ষমতা সূচক বুঝতে পেরেছো। এই অঙ্কটা করলেই আমি তোমাদের, যদি এইখান থেকে টপিক থেকে অঙ্ক আসে আমার ধারণা তোমরা করতে পারবে। এটা খুবই ছোট একটা অঙ্ক, খুবই ইজি, তোমরা এতটুকু বুঝলেই হবে। কারণ আমরা অবশ্যই এটা করার আগে তোমাদের এই মূলধন বাজেটিং এবং বিনিয়োগ সিদ্ধান্তের মূলধন বাজেটিং পদ্ধতির বাকি যে পদ্ধতিগুলো আছে ওগুলো যখন তুমি শিখে ফেলবে তখন এটাও তুমি করতে পারবে খুব ইজিলি। এখন আসো, এখন আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে কি, কিছু থিওরি আছে আমাদের এই অধ্যায়ে, কিছু থিওরি অংশ বাকি আছে ছোট ছোট, ওগুলো দেখে নেব। নিট বর্তমান মূল্য এবং আন্ত আয় হার পদ্ধতির মধ্যে একটা তুলনা, এটা তুমি দেখে নেবা যদি ক খ অথবা এমসিকিউতে আসে। এটার জন্য তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখো, তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে নিট বর্তমান মূল্য এবং মূলধন বাজেটিং, মানে নিট বর্তমান মূল্য মূলধন বাজেটিং এর ভালো পদ্ধতি বলা হচ্ছে যদি তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখা হয়। কেন, দেখো নিট বর্তমান মূল্য পদ্ধতিতে ধারণা করা হয় যে প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহ পুনরায় বিনিয়োগ করা যায় ফার্মের মূলধন ব্যয়ের হারে। অন্যদিকে, কারণ তখন কিন্তু আমরা মূলধন ব্যয় দিয়ে এনপিভিটা ক্যালকুলেট করি, তাহলে ধারণা করা হচ্ছে মূলধন ব্যয়ের হারে ফার্মের নগদ আন্তঃপ্রবাহটা পুনরায় বিনিয়োগ করা হবে। আর অন্যদিকে আন্ত আয় হার পদ্ধতিতে ধারণা করা হয় প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহ পুনরায় বিনিয়োগ করা হয় আন্ত আয় হারে। কারণ আমরা যখন আন্ত আয় হার করেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে, তখন আমরা একটা রেট বের করেছিলাম, তাহলে কনসেপ্টটা হচ্ছে ওই রেটে পুনরায় বিনিয়োগ করা হবে। এখানে পুনরায় বিনিয়োগের ক্ষেত্রে আয়ের হারের দুটি ধারণার মধ্যে সব থেকে যৌক্তিক হচ্ছে মূলধন ব্যয়ের হারে নগদ আন্তঃপ্রবাহটা পুনরায় বিনিয়োগ করা, আর এর জন্য তাত্ত্বিকভাবে নিট বর্তমান মূল্য আন্ত আয়ের হার থেকে বেশি পছন্দনীয় বলা হয়।
কোনো প্রকল্পের অসনাতন নগদ প্রবাহের ক্ষেত্রে অনেকগুলো আন্ত আয়ের হার হতে পারে। যদি কোনো প্রকল্পের নগদ প্রবাহ অসনাতন বা অসমান হয়, তখন অনেকগুলো মানে অনেকগুলো আয়ের হার আমরা পেতে পারি। ফলে আন্ত আয়ের হারের মধ্যে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা জটিল হয়ে যায়। কিন্তু যদি এটা এনপিভি হয় তাহলে কোনো সমস্যা হয় না। নিট বর্তমান মূল্য পদ্ধতিতে ফার্মের সম্পদ কতটুকু বৃদ্ধি পাচ্ছে তা জানা যায়। আর সম্পদ সর্বাধিকরণের লক্ষ্য অর্জনের জন্য আমরা জানি একটা ফার্মের মূল লক্ষ্য হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। তাহলে এই সম্পদ সর্বাধিকরণের লক্ষ্য অর্জনের জন্য ফার্ম ওই সব প্রকল্প গ্রহণ করে যাদের নিট বর্তমান মূল্য সবচেয়ে বেশি। এবার আসো ব্যবহারিক দৃষ্টিকোণ। ব্যবহারিক তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে নিট বর্তমান মূল্য পদ্ধতিকে আন্ত আয়ের হার পদ্ধতির চেয়ে ভালো হলেও কিন্তু আর্থিক ব্যবস্থাপকগণ কিন্তু তাদের ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে আয়ের হার বা আন্ত আয়ের হারটাকে বেশি পছন্দ করছে। এর কারণটা কি দেখো, ব্যবসায়ীগণ টাকার অঙ্কে আয়ের পরিমাণের চেয়ে আয়ের হারটাকে বেশি পছন্দ করেন। এর কারণ হলো সুদের হার, লাভজনকতা, সুদের হারের লাভজনকতা এবং অন্যান্য বিষয় বার্ষিক আয়ের হারে প্রকাশ করা হয়। ফলে আর্থিক সিদ্ধান্ত গ্রহণকারী সহজেই উক্ত সুদের হার বা মুনাফার হারকে আন্ত আয়ের হারের সাথে তুলনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এটা তো বুঝতেই পারছো তোমরা। তারপরটা দেখো যে নিট বর্তমান মূল্য পদ্ধতিতে প্রাপ্ত সুবিধা বিনিয়োগকৃত অর্থের পরিমাণের সাপেক্ষে পরিমাপ করা হয় না। এজন্য আর্থিক সিদ্ধান্ত গ্রহণকারীরা এটাকে কম পছন্দ করেন। আর বিভিন্ন কৌশল প্রয়োগ করে আন্ত আয়ের হারের পদ্ধতির সমস্যা কিছুটা দূর করা যায়। এই সকল কারণে ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে ব্যবসায়ীরা, আর্থিক ব্যবস্থাপকরা পছন্দ করে হচ্ছে আন্ত আয়ের হার পদ্ধতিকে বেশি নিট বর্তমান মূল্য পদ্ধতির তুলনায়। এখন আমরা দেখব হচ্ছে আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে ক খ আসে এবং অনেক সময় সৃজনশীলের প্রশ্নের অ্যান্সার দেওয়ার সময় আমাদের এই টপিকটা বোঝার প্রয়োজন হয়। এটা কি দেখো, মূলধন নিয়ন্ত্রণ বা ক্যাপিটাল রেশনিং। মূলধন নিয়ন্ত্রণ বলতে এটাকে প্রশ্নে কয়েকটা নামে আসতে পারে। মূলধন নিয়ন্ত্রণ বলা যেতে পারে, বাংলায় এটাকে ইংরেজিতে বলে ক্যাপিটাল রেশনিং। আবার অনেক সময় বাংলায় প্রশ্ন আসে মূলধন রেশনিং কি বা মূলধন বরাদ্দকরণ কি। এই তিনটা শব্দ একই অর্থ বহন করে: মূলধন নিয়ন্ত্রণ, মূলধন বরাদ্দকরণ, মূলধন রেশনিং বা ক্যাপিটাল রেশনিং। দেখো, মূলধন নিয়ন্ত্রণ বা বরাদ্দকরণ বলতে মূলধনের সীমাবদ্ধতার কারণে প্রকল্পের গ্রহণযোগ্যতার অগ্রাধিকারের ভিত্তিতে ব্যবস্থাপনা কর্তৃক মূলধন বরাদ্দকরণকে বোঝানো হয়। একটা আর্থিক প্রতিষ্ঠান বা প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে আমরা জানি মূলধনের একটা সীমাবদ্ধতা আছে। তার কাছে অনেকগুলো প্রকল্প থাকতে পারে। মনে করো 5টি প্রকল্প আছে, মূলধন বাজেটিং করে দেখা গেল 3টা প্রকল্প গ্রহণ করা যেতে পারে। কিন্তু 3টা প্রকল্পেই কি ওই ব্যবসা প্রতিষ্ঠান তার মূলধনটা বিনিয়োগ করতে পারবে? তার কাছে কি এনাফ মূলধন আছে? এখন এখানেই হচ্ছে মূলধন নিয়ন্ত্রণ বা মূলধন বরাদ্দকরণের কাজ। অগ্রাধিকারের ভিত্তিতে গ্রহণযোগ্যতার অগ্রাধিকার অনুযায়ী মূলধনটাকে বরাদ্দ দেওয়া। মূলধনের সীমাবদ্ধতার কারণে ফার্ম তার সবগুলো গ্রহণযোগ্য প্রকল্প একই সাথে বাস্তবায়ন করতে পারে না। গ্রহণযোগ্য প্রকল্পগুলো হতে শুধুমাত্র সর্বাপেক্ষা বেশি লাভজনক প্রকল্পটি বা প্রকল্পসমূহ অনুমোদন লাভ করে। বাকিগুলো বাতিল বা বিলম্বিত করা হয়। শ্রেণীবদ্ধ করার জন্য পূর্ব নির্ধারিত কিছু মানদণ্ড, যেমন আন্ত আয় হার এখানে হতে পারে, এখানে ফর এক্সাম্পল আন্ত আয় হার লেখা আছে, এটা আন্ত আয় হার হতে পারে, এনপিভি হতে পারে, ব্যবহার করা হয় এবং সর্বোচ্চ আয় উপার্জনকারী প্রকল্প হতে সর্বনিম্ন আয় উপার্জনকারী প্রকল্প পর্যন্ত শ্রেণীবিন্যাস করা হয়। অতঃপর এরপর হচ্ছে কাট অফ পয়েন্ট নির্ধারণ করা হয়। এই কাট অফ পয়েন্টের উপরে প্রস্তাবগুলো মূলধন রেশনিং নিয়ন্ত্রণ করা হয় এবং নিচের প্রস্তাবগুলো বাতিল বা বিলম্ব করা হয়। মূলধন নিয়ন্ত্রণ কি বা সংজ্ঞা আসতে পারে, আর এটার জন্য একটা উদাহরণ দেওয়া আছে। যদি থিওরিটা শুধুমাত্র থিওরি পড়ে তো বোঝা যাবে না, আমরা একটা উদাহরণটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো। এটা মূলত এখানে কোনো ম্যাথ বা দেওয়া নেই, কোনো ক্যালকুলেশন এখানে দেওয়া নেই। এখানে ওই থিওরি আমরা যেটা পড়লাম, মূলধন নিয়ন্ত্রণ, ক্যাপিটাল রেশনিং বা মূলধন বরাদ্দকরণ কি, সেই বিষয়ে একটা ম্যাথ দেওয়া আছে, একটু খেয়াল করো। জনাব করিমের কাছে বিনিয়োগের জন্য 1 লক্ষ টাকা রয়েছে। নিম্নের 3টি স্বাধীন প্রকল্পের প্রাথমিক বিনিয়োগের পরিমাণ এবং আন্ত আয়ের হার দেওয়া হলো। তার কাছে আছে 1 লক্ষ টাকা, দেখো, কিন্তু তার কাছে আছে 3টা প্রকল্প। 3টা প্রকল্প কত? 40,000। প্রাথমিক বিনিয়োগ করবে 40,000 ক প্রকল্পে, যেটা আন্ত আয়ের হার সে ক্যালকুলেট করে দেখাচ্ছে 16%। খ প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ 50,000 টাকা, যেটার আন্ত আয়ের হার ক্যালকুলেট করে সে পেয়েছে 19%। আর গ প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ 50,000 টাকা, যেটার আন্ত আয়ের হার ক্যালকুলেট করে সে পেয়েছে 21%। এখানে বাট্টার হার 12%, ঠিক আছে, বা মূলধন ব্যয় এখানে মনে করো বা 12%। তাহলে দেখো,
এতটুকু আগে দেখো যে যখন বলছে মূলধন ব্যয়ের সাথে আয়রার, তো আমরা মূলধন ব্যয়ের সাথে কম্পেয়ার করি, তাই না? মনে আছে তোমাদের আয়রার সিদ্ধান্ত নীতিটা? এখন দেখো এই বাট্টার হার যদি 12% হয়, তাহলে এখানে এই তিনটা প্রকল্পই কিন্তু গ্রহণযোগ্য, তাই না? এটা যদি স্বাধীন প্রকল্প হয় তাহলে কিন্তু তিনটা প্রকল্পই তার কাছে গ্রহণযোগ্য, কারণ তিনটা প্রকল্পের আয়ের আরই এই মূলধন ব্যয় 12% থেকে বেশি। দেখো প্রত্যেক প্রকল্পের আয়ের হার বাট্টার হার 12% থেকে বেশি হওয়ায় প্রত্যেক প্রকল্প লাভজনক, প্রত্যেকটাই লাভজনক, কারণ এটা 12% থেকে বেশি। কিন্তু তিনটা প্রকল্পে বিনিয়োগের জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থ জনাব করিমের কাছে নেই। তার কাছে আছে 1 লক্ষ টাকা, এই তিনটা প্রকল্প যোগ করলে হবে 1,40,000 টাকা। তাহলে তো সে তিনটা প্রকল্পে অ্যাট এ টাইম সে বিনিয়োগ করতে পারবে না। সে সর্বোচ্চ এই 1 লক্ষ টাকা দিয়ে নিশ্চয়ই এখান থেকে সর্বোচ্চ 2টা প্রকল্পে সে বিনিয়োগ করতে পারবে। ঠিক আছে, যেহেতু তার কাছে 1 লক্ষ টাকা আছে এবং বাকি যে একটা থাকবে সেটা তাকে বিলম্বিত করতে হবে। ঠিক আছে, এখন দেখো এই 1 লক্ষ টাকা দিয়ে সর্বোচ্চ 2টা প্রকল্পে সে বিনিয়োগ করতে পারবে। কোন 2টা প্রকল্পে সে বিনিয়োগ করবে? তখন সে দেখবে সব থেকে লাভজনক কোনটা। ঠিক আছে, সব থেকে লাভজনক কোনটা সে কিভাবে দেখবে? 21%, এটা হচ্ছে সব থেকে লাভজনক। এটাকে সে ক্রমান্বয়ে সাজাবে। আমরা সংজ্ঞাতে পড়েছিলাম না, এই 21% হচ্ছে তার কাছে প্রথম লাভজনক, সে এটাকে বিনিয়োগ করবে। 1 লক্ষ টাকা থেকে যখন সে 50,000 টাকা এই প্রকল্পে বিনিয়োগ করবে 21%-এ, তখন তার কাছে থাকবে আর 50,000 টাকা। তখন সে 16% দেখবে, 19% দেখবে। তাহলে 16 আর 19 দুইটা কম্পেয়ার করলে 19টা বেশি থাকছে। তারপর সে বাকি টাকা সে 19% যেটা আছে খ প্রকল্পে সেখানে সে বিনিয়োগ করবে, তাই না? বোঝা যাচ্ছে? তাহলে বাকি সে 50,000 টাকা করবে খ প্রকল্পে, যেটা 19%। যদিও ক প্রকল্প লাভজনক, কিন্তু তার কাছে পর্যাপ্ত অর্থ না থাকায় সে বিনিয়োগ করতে পারছে না। দেখো সব থেকে বেশি লাভজনক প্রকল্প খ এবং গতে তার বিনিয়োগ করা উচিত, সে বিনিয়োগ করবে। এই যে সে কাজটা করছে তার মূলধনের পর্যাপ্ততা অনুযায়ী সে বিনিয়োগ করছে। খেয়াল করো, প্রথমে আয়রা যখন ক্যালকুলেট সে করেছে, এটা হচ্ছে তার মূলধন বাজেটিং পদ্ধতির মাধ্যমে সে করেছে, মূলধন বাজেটিং সিদ্ধান্ত সে নিয়েছে। এরপর এই যে তার মূলধনের পর্যাপ্ততা 1 লক্ষ টাকা রয়েছে, এইটা অনুযায়ী যখন সে মূলধন বরাদ্দ দিচ্ছে খ এবং গ প্রকল্পে, তার মুনাফা, তার প্রায়োরিটি অনুযায়ী, তার আন্তঃআয়ের হারের অগ্রাধিকারের ভিত্তিতে সে মূলধনটা যখন বরাদ্দ দিচ্ছে, হ্যাঁ, মূলধন বাজেটিং এর মাধ্যমে, সিদ্ধান্তের মাধ্যমে যে অগ্রাধিকারের ভিত্তিতে সে তার মূলধন 1 লক্ষ টাকা মূলধনটা সে বরাদ্দ দিচ্ছে, এটাকে বলা হবে মূলধন নিয়ন্ত্রণ। আশা করি মূলধন নিয়ন্ত্রণটা তোমরা বুঝতে পেরেছো। এবার একটু খেয়াল করো, এই মূলধন নিয়ন্ত্রণটা বুঝতে পারলে এখানে কিছু পার্থক্য আছে। একবার পার্থক্যটা দেখলে, হ্যাঁ, পার্থক্যটা যদি তুমি দেখো, বুঝে ফেলো, তাহলে মূলধন নিয়ন্ত্রণটা আরও ভালোভাবে বুঝতে পারবে। মূলধন বাজেটিং এবং মূলধন বরাদ্দকরণ নিয়ন্ত্রণের মধ্যে কিছু পার্থক্য আছে। সংজ্ঞা কি? মূলধন বাজেটিং হলো প্রতিষ্ঠানের দীর্ঘস্থায়ী সম্পত্তির উপর দীর্ঘমেয়াদী মূলধন বিনিয়োগের পরিকল্পনা বা পদ্ধতি। বরাদ্দকৃত অর্থ বা মূলধন বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের জন্য প্রকল্পগুলোতে মূলধন বিনিয়োগ করা হলো মূলধন রেশনিং বা মূলধন বরাদ্দকরণ। মূলধন বাজেটিং এর মাধ্যমে ধনাত্মক এনপিভি সম্বলিত প্রকল্পগুলো গ্রহণ করা হয়, আর মূলধন বরাদ্দকরণের মাধ্যমে নির্বাচিত প্রকল্পগুলো গ্রহণ করা হয়। আগে প্রকল্পের জন্য মূলধন বাজেটিং করা হয়, আর মূলধন বাজেটিং এর মাধ্যমে নির্বাচিত প্রকল্পগুলোতে মূলধন বরাদ্দকরণ দেওয়া হয়। হ্যাঁ, এখানে কিন্তু এই মূলধন বাজেটিং এর মাধ্যমে ধনাত্মক এনপিভি নেওয়া হয়, আবার আইআরআর হলে আইআরআর এর জন্য আমরা জানি সিদ্ধান্ত নীতি আলাদা। হ্যাঁ, এটা হচ্ছে পার্থক্যটা বোঝানো হয়েছে। আওতা, মূলধন বাজেটিং এর আওতা ব্যাপক, আর মূলধন বরাদ্দকরণ মূলত মূলধন বাজেটিং এর একটা অংশ। ঠিক আছে, কার্যপদ্ধতি, মূলধন বাজেটিং এর মাধ্যমে প্রকল্প প্রস্তুত করা হচ্ছে, মূল্যায়ন, নির্বাচন এবং বাস্তবায়ন করা হয়। আর মূলধন রেশনিং এর মাধ্যমে মুনাফা অর্জন ক্ষমতার ক্রমানুসারে প্রকল্পগুলোকে সাজানো হয় এবং সর্বোচ্চ আয় অর্জনকারী প্রকল্পগুলোকে নির্বাচন করা হয়। ঠিক আছে, মেয়াদ, মূলধন বাজেটিং দীর্ঘমেয়াদী ও ব্যাপক, মূলধন রেশনিং স্বল্পমেয়াদী এবং সীমিত। এখানে দেখো মুনাফা অর্জন ক্ষমতার কথা বলছে, কার্যপদ্ধতি, এটা হতে পারে এনপিভি, হতে পারে আইআরআর, হ্যাঁ, যে কোনো পদ্ধতি হতে পারে। মূলধন রেশনিং স্বল্পমেয়াদী এবং সীমিত প্রকৃত। মূলধন বাজেটিং হলো একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, আর মূলধন রেশনিং হলো একটি স্বল্পমেয়াদী পরিকল্পনা। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এবার দেখো মূলধন বাজেটিং এর সমস্যা সমূহ কিছু, এখান থেকেও তোমরা এমসিকিউর জন্যই মূলত মূলধন বাজেটিং এর সমস্যা সমূহ পড়বে। দেখো কি আছে, প্রথম সমস্যা কি? অনিশ্চিত বিশ্ব। প্রথম সমস্যা কি আছে? অনিশ্চিত বিশ্ব। আমরা জানি ব্যবসায় জগতে অনিশ্চয়তা সবসময় বিরাজ করে, সেখানে অনিশ্চয়তা রয়েছে, যেখানে সেখানে ঝুঁকিও রয়েছে। এই কারণে এটা একটা মূলধন বাজেটিং এর সমস্যা। দ্বিতীয় সমস্যা কি আছে? অনিশ্চিত উৎস সমূহ।
ঠিক আছে। বিভিন্ন উৎসের কারণে অনিশ্চিত উৎস রয়েছে যেগুলো কোম্পানি নিয়ন্ত্রণের মধ্যে থাকে এবং কিছু বিষয় আছে কোম্পানি নিয়ন্ত্রণের বাইরে, ঠিক আছে। এ কারণে এই অনিশ্চিত উৎসসমূহ একটা বিষয় মূলধন বাজেটিংয়ের সমস্যা। যেমন হতে পারে সরকারের কর নীতি, বাণিজ্য নীতি, আমদানি রপ্তানি নীতি, এগুলো যদি পরিবর্তন হয় এটা কোম্পানির নিয়ন্ত্রণের বাইরে থাকছে, তাই না? আবার কোম্পানির একজন প্রধান নির্বাহী কর্মকর্তা যদি পদত্যাগ করে বা উৎপাদন ব্যবস্থাপকের যদি মৃত্যু হয় এটাও কোম্পানির সাথে জড়িত। হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে অনিশ্চিত উৎসের মধ্যে পড়ছে। চাহিদার পরিবর্তন। চাহিদার পরিবর্তনটা কেমন? চাহিদা পরিবর্তনের সাথে পণ্য বিক্রয়ের পরিবর্তন সম্পর্কিত। বিনিয়োগ প্রকল্পের উৎপাদিত পণ্য মানে আমরা যে প্রকল্পটা মূলধন বাজেটিং করলাম সেই প্রকল্পের উৎপাদিত পণ্যের চাহিদা ভবিষ্যতে পরিবর্তন হতেই পারে। এর জন্য এটাও একটা অনিশ্চয়তা, এটাও মূলধন বাজেটিং এর একটা সমস্যা। উৎপাদন ব্যয়ের পরিবর্তন। উৎপাদন করতে গেলে যে র ম্যাটেরিয়ালস বা কাঁচামালের প্রয়োজন হচ্ছে, শ্রমের জন্য মজুরি দিতে হচ্ছে, মূলধনের জন্য সুদ দিতে হচ্ছে, এগুলো কি হতে পারে? পরিবর্তন হতে পারে। যদি এগুলো পরিবর্তন হয় তাহলেও কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা থেকে যাচ্ছে। আর মূলধন ব্যয়ের পরিবর্তন যেটা আমরা বললাম, যে মূলধন ব্যয় সম্পর্কে আমরা জানি যে মূলধন বাজেটিং পদ্ধতিতে বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী উৎস হতে মূলধন সংগ্রহ করতে হয়। আর এগুলোর মধ্যে রয়েছে কি ব্যাংক ঋণ, বন্ড, ডিবেঞ্চার, শেয়ার মূলধন এগুলো। তো তার মানে কি এগুলোর ক্ষেত্রেও মূলধন ব্যয়ের পরিবর্তনটাও কি করছে? মূলধন বাজেটিং এর সমস্যার মধ্যে রয়েছে। আচ্ছা, এতটুকু ছিল আমাদের আজকের বিষয়বস্তু। এটার সাথে তোমাদের প্র্যাকটিস করার জন্য একটা অঙ্ক রেখেছি, চলো আমরা অঙ্কটা একটু দেখে ফেলি, অঙ্কটা একবার করে ফেলি। ওভারঅল এটা আসলে টোটাল অঙ্কটা শুধুমাত্র আজকের বিষয়বস্তুর উপর না, আমাদের এই অধ্যায়ের যেহেতু এটা শেষ অংশ আজকের আলোচনা, এই কারণে টোটাল অধ্যায়টার উপর হচ্ছে আমরা এখানে একটা সৃজনশীল অঙ্ক এখন করব এবং একটা হোমওয়ার্ক নিয়ে নেব, ঠিক আছে। জনাব এস আলম একটি কোম্পানির আর্থিক ব্যবস্থাপক। তিনি একটি প্রকল্পে বিনিয়োগের চিন্তা ভাবনা করছেন। প্রকল্পের প্রাথমিক প্রাক্কলিত নগদ বহিঃপ্রবাহ 2 লক্ষ টাকা। প্রকল্পের মেয়াদ 4 বছর এবং ভগ্নাবশেষ মূল্য নেই। কোম্পানি স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করে। প্রয়োজনীয় আয়ের হার 10% এবং কর্পোরেট করের হার 40%। প্রকল্পটির প্রাক্কলিত করপূর্ব নগদ আন্তঃপ্রবাহ দেওয়া আছে, ঠিক আছে। করপূর্ব নগদ প্রবাহ দেওয়া আছে এখানে 4 বছরের। কতে বলছে পরস্পর বর্জনশীল প্রকল্প কি, খতে পেব্যাক সময় পদ্ধতি কি বুঝিয়ে লেখো, গতে প্রকল্পটির গড় মুনাফার হার নির্ণয় করো। এটা আমার প্রথম পদ্ধতি ছিল আমাদের মূলধন বাজেটিং এ, যেটা আমাদের দ্বিতীয় ভিডিওতে বা লেকচারে আমরা করেছি। প্রকল্পের নিট বর্তমান মূল্য নির্ণয় করো এবং প্রকল্পের গ্রহণযোগ্যতার উপর মন্তব্য করো। তার মানে দেখো, করপূর্ব নগদ প্রবাহ থেকে আমাদের প্রথমে নিট মুনাফা বের করে গ করতে হবে, এরপর আমাদের আন্তঃপ্রবাহ বের করে ঘ করতে হবে। তাহলে আসো আমরা অঙ্কটা করে ফেলি। প্রকল্পটির গড় মুনাফার হার নির্ণয় করার জন্য আমাদের প্রথমে কিসের প্রয়োজন হবে? অবচয়টা বের করতে হবে। সূত্রটা লিখে ফেলো, প্রারম্ভিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই প্রকল্পের আয়ুষ্কাল। এই অঙ্কে খেয়াল করো আমাদের কোনো ভগ্নাবশেষ মূল্য দেওয়া নেই, দেওয়া না থাকলে আমরা এখানে 0 লিখবো। প্রারম্ভিক বিনিয়োগ ছিল 2 লক্ষ টাকা আর প্রকল্পের আয়ুষ্কাল ছিল 4। তাহলে আমরা অবচয় কত পেলাম? 50,000 টাকা। তাহলে প্রথমে আসো একটা ছক করে ফেলো কর পরবর্তী নিট মুনাফা নির্ণয় করার জন্য। এভাবে বছর 1, 2, 3, 4 পর্যন্ত লিখবা বিবরণ। প্রশ্নপত্রে আমাদের দেওয়া ছিল করপূর্ব নগদ প্রবাহ। এই করপূর্ব নগদ প্রবাহ দেওয়া ছিল, আমরা লিখে ফেললাম প্রশ্ন যেটা দেওয়া ছিল। এখান থেকে আমরা প্রথমে অবচয়টা বাদ দেব। অবচয়টা আমরা যে 50,000 টাকা লিখে ফেললাম, মাইনাস করো কত অ্যামাউন্ট পাও দেখো আমার সাথে মেলে নাকি। আমাদের এই অ্যামাউন্টটা আসলো, আমরা করপূর্ব মুনাফা পেয়ে গেলাম। করপূর্ব নগদ প্রবাহ থেকে অবচয় বাদ দেওয়ার পর পেলাম করপূর্ব মুনাফা। এখন আমরা এটার উপর আমরা কর ধরবো। করের হার ছিল কর্পোরেট করের হার 40%। তাহলে 30,000 টাকা 40% কত আসে দেখো তো? 12,000 টাকা। 20,000 টাকা 40%, এই অ্যামাউন্টের 40%, এভাবে করটা ধরতে হবে। করপূর্ব মুনাফা থেকে করটা বাদ দাও, মাইনাস করে দেখো অ্যামাউন্টটা মেলে নাকি। পাবো আমরা নিট মুনাফা, কর পরবর্তী নিট মুনাফা। আমরা কর পরবর্তী নিট মুনাফা পেয়ে গেলাম। এবার আসো আমরা গড় নিট মুনাফা বের করি। কিছুই না, গড় নিট মুনাফা আমরা এটা করেছি, এর আগেও আমরা শিখেছি। কর পরবর্তী নিট মুনাফাগুলোকে যোগ করে আয়ুষ্কাল দিয়ে আমরা ভাগ দিলে আমরা গড় নিট মুনাফা পেয়ে গেলাম। কত এসেছে দেখো তো? 19,500 টাকা। এবার আমাদের গড় বিনিয়োগ বের করতে হবে। প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই 2। ভগ্নাবশেষ মূল্য 0, তাহলে আমাদের প্রাথমিক বিনিয়োগ সূত্রে 2 লক্ষ টাকা বসিয়ে দিলাম, পেয়ে গেলাম আমরা কত? গড় বিনিয়োগ 1 লক্ষ টাকা। এই অঙ্কগুলো আমরা আগে করে এসেছি। আমাদের এটা হচ্ছে 2 নাম্বার যে ভিডিও ছিল আমাদের এই চ্যাপ্টার 2 নাম্বার ভিডিওতে আমরা এগুলো করেছি, আমরা জাস্ট প্র্যাকটিস করছি এখন।
এবার আসো গড় মুনাফার হারের সূত্রটা লিখে ফেলো। গড় মুনাফার হার ইকুয়াল টু গড় নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ ইন্টু 100। সূত্রের মান বসাও, দেখো অ্যান্সারটা কত পেয়েছি আমরা, 19.50%। তাহলে চলো এবার আমরা ঘটা করে ফেলি। ঘতে আসো, ঘতে আমাদের প্রথমে কি করতে হবে, প্রকল্পের নিট বর্তমান মূল্য নির্ণয় করতে বলেছে এবং মন্তব্য করতে বলেছে, কিন্তু নিট বর্তমান মূল্য নির্ণয় করতে হলে আমাদের দরকার নগদ আন্তঃপ্রবাহ। তাহলে নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করব আমরা। এটার জন্য আমরা গতে নির্ণয় করেছিলাম কর পরবর্তী নিট মুনাফা পর্যন্ত। তাহলে ওটা আগে লিখবো, এভাবে একটা ছক করে বিবরণ বছর 1 থেকে 4 পর্যন্ত। আমাদের গতে যেটা পেয়েছি কর পরবর্তী নিট মুনাফা আমরা এখানে লিখে ফেলবো। লেখার পর আমরা কি করব, এটার সাথে আমরা অবচয় যোগ করব। কর পরবর্তী নিট মুনাফা, আমাদের অঙ্কে কোনো ভগ্নাবশেষ মূল্য দেওয়া নেই, কোনো কার্যকরী মূলধন দেওয়া নেই, তার মানে কর পরবর্তী নিট মুনাফার সাথে আমরা অবচয় যোগ করলে আমরা কি পাবো, নগদ আন্তঃপ্রবাহ। এখন আমরা নগদ আন্তঃপ্রবাহ পেয়ে গেলাম। একটু সবাই ক্যালকুলেশন করে দেখো আমার সাথে অ্যান্সারটা মিলেছে নাকি। নগদ আন্তঃপ্রবাহ পেয়ে গেলে আমরা তাহলে এখন এনপিভিটা নির্ণয় করতে পারবো। এখানে দেখো দেওয়া আছে প্রয়োজনীয় আয়ের হার কে ইকুয়াল টু 10%, আমাদের যেটা প্রশ্নপত্রে দেওয়া ছিল। আর নগদ বহিঃপ্রবাহ কত ছিল, 2 লক্ষ টাকা। তাহলে নিট বর্তমান মূল্যের সূত্রটা লেখো আগে। আমরা জানি এটা নিট বর্তমান মূল্যটাও আমরা নির্ণয় করা শিখেছি এর আগের লেকচারগুলোতে। চতুর্থ লেকচারে আমরা এনপিভিটা নির্ণয় করা শিখেছি। এরপর দেখো আমরা সূত্রে মানটা বসিয়ে দিলাম, আমরা যেটা বের করেছি। দেখো তো আমার সাথে অ্যান্সারটা মেলে নাকি। কত পেলাম আমরা, 18,788.31 টাকা। তাহলে আমরা মন্তব্য কি দেব, প্রকল্পটি নিট বর্তমান মূল্য 18,788.31 টাকা। প্রকল্পটি নিট বর্তমান মূল্য যেহেতু ধনাত্মক, তাহলে বলা যায় প্রকল্পটি গ্রহণ করা যাবে। আশা করি আজকের আমরা যতটুকু পড়েছি অতটুকু বুঝতে পেরেছো, এবং আমরা টোটাল এই অধ্যায়টার উপর একটা সৃজনশীল অঙ্ক আমরা প্র্যাকটিস করে ফেললাম। আরেকটি অঙ্ক দেওয়া আছে, এটা একটু হোমওয়ার্কের জন্য নিয়ে নাও। এটা কুমিল্লা বোর্ড 2017 সালে এসেছে। জনাব আতিকের কাছে 55,000 টাকা আছে। এই টাকা তিনি 2টি প্রকল্পে বিনিয়োগের চিন্তা ভাবনা করছেন। প্রকল্প সময়ের তথ্যগুলো দেখো দেওয়া আছে 2টা প্রকল্পের। জনাব আতিকের প্রত্যাশিত আয়ের হার 11%। মূলধন বাজেটিং কি, মূলধন রেশনিং বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, যেটা আমরা আজকের ক্লাসে পড়েছি। মূল উদ্দীপকের পদ্মা প্রকল্পের পরিশোধকাল নির্ণয় করো। আর নিট বর্তমান মূল্যের ভিত্তিতে জনাব আতিকের উত্তম বিনিয়োগ সিদ্ধান্তটি সুপারিশ করো। এখানে দেখো তোমার যখন এনপিভি পর্যন্ত তোমরা ক্যালকুলেট করতে পারবা, তারপর যখন সুপারিশ করবা তখন তোমাদের এই মূলধন রেশনিং কনসেপ্ট অনুযায়ী তোমাকে খেয়াল রাখতে হবে। এরপর তোমাকে বিনিয়োগ সিদ্ধান্তটা সুপারিশ করতে হবে। আশা করব এই অঙ্কটা তোমরা করবে, এবং আশা করব আজকের ভিডিওতে যতটুকু পড়িয়েছি তোমরা বুঝতে পেরেছো। আর এই অধ্যায়টা বেশ অনেক বড় একটা অধ্যায় ছিল, এবং আমি প্রত্যেকটা পদ্ধতির ম্যাথগুলো আমি আলাদা আলাদা ভিডিও লেকচারে তোমাদের করিয়েছি, যাতে তোমরা ইজিলি বুঝতে পারো। প্রত্যেকটা পদ্ধতির জন্য খেয়াল করবে আলাদা আলাদা ভিডিও লেকচার আছে, এবং থিওরির জন্য এক্ষেত্রে ভিডিও লেকচারও আমি আলাদা করে দিয়েছি। আশা করি তোমরা পুরো অধ্যায়টা ভালোভাবে বুঝতে পেরেছো এবং ভালোভাবে অঙ্ক করবে। বারবার বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করবে। সকলে ভালো থাকবে, ধন্যবাদ।